প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, খুবই দুঃখিত। মানে লাইভটা শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে আসলে মিউট করে রেখেছিল একটু যান্ত্রিক গোলযোগের কারণে। তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 11-তে, সকলকে হার্দিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে এসেছেন একজন কবি, একজন সংস্কৃতি মনা মানুষ এবং একজন গণমাধ্যম কর্মী। তো আজকে তার সাথে অনেক অনেক আড্ডা দেবো, গল্প করব, কথা বলবো। আশা করছি আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন, আহ আজকের যে সম্মানিত অতিথি আছে তার কাছে কোনো ধরনের জানতে চাওয়া কিংবা প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। তো যাই হোক, প্রতিদিনকার মতো দৈনিক আড্ডাবাজির আয়োজনে অতিথির ছোট্ট একটা পরিচিতি পড়ার মাধ্যমে আয়োজন শুরু করা হয়। তো আমি সেটা শুরু করছি। কবি তাহমিনা শিল্পী, জন্ম 2 নভেম্বর, বাংলাদেশের রাজৈর মাদারপুরে। শিল্পী কর্মজীবনে একজন গণমাধ্যম কর্মী, কাজ করছেন বাংলা ভিশনে, পাশাপাশি কবি ও লেখক। তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। সমাদৃত গ্রন্থগুলি: গল্পগ্রন্থ হৃদয়পুরের চুপকথা, আলতা দিঘির লাল টিপ, আজ পাগলা জাকির হোসেন, লাল লিপস্টিক, শালিক পাখির অভিমান। কাব্যগ্রন্থ: কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে, প্রণয়ের জলবাড়ি, টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম, ওত পেতে আছে মাতাল জ্যোৎস্না। শিশুতোষ গল্পগ্রন্থ: তমালের সুন্দরী হাঁস, পুষ্পিতা ও নীল প্রজাপতি, খরগোশ ছানা ও বুদ্ধিমান টুনটুনি। অর্পণ ও কাঠবিড়ালি। সম্পাদিত গল্পগ্রন্থ: বুনো বাতাসের গন্ধ। নিয়মিত সম্পাদনা করছেন ছোটদের পত্রিকা কানামাছি। এছাড়াও দুই বাংলার এই সময়ে বহু পত্র-পত্রিকায় কবি তাহমিনা শিল্পী নিয়মিত লেখেন। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এই ছিল ছোট করে আজকের অতিথির পরিচয়। তো যাই হোক, আমি আর কাল বিলম্ব করছি না, কারণ আপনারা সকলেই জানি অধীর আগ্রহে আছেন আজকের অতিথি তাহমিনা শিল্পীর কথা শুনবার জন্য, তার গল্প শুনবার জন্য, তার কবিতা শুনবার জন্য। চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। কেমন আছেন এবং শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। আহ শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, এবং আমার যত সকল শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে। আমি আলহামদুলিল্লাহ দারুণ আছি। এবং যখন আমি আসলে কবিতার সঙ্গে থাকি, বা যখন আপনাদের এই যে ভালোবাসার সঙ্গে সিক্ত থাকি, সেই সময়টুকু কিন্তু আমি আসলে সত্যিই খুব ভালো থাকি। বাহ! আসলে এটাই এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে টান। ওই আমি একটা কথা বলি যে আহ, দুই দেহে বা ততোধিক দেহে একই আত্মা, যার নাম কবিতা। এই কবিতা বা শিল্পের বন্ধনে আমরা বাঁধা পড়ে আছি, মায়া এবং ভালোবাসার টানে আছি। তো যখন একজন আর একজন শিল্পীর সাথে, কবির সাথে দেখা হয়, তখন মনে হয় যে অন্তরের কাউকে পেলাম, মন খুলে দুটো কথা বলা যাবে। তো যাক, আমি আপনার গল্প শুনবো বলেই আজকের আয়োজন, আপনার সাথে আড্ডা দেবো বলেই আয়োজন। আড্ডার প্রথম পর্যায়ে একটু জেনে নিতে চাই আপনার এই শিল্প সাহিত্যে পদার্পণের আগ্রহ বা কখন পথ চলাটা শুরু হলো, শুরুর গল্পটা আমরা একটু শুনি। শুরুর গল্পটা আসলে খুবই নস্টালজিক এবং একটু আবেগী আমার জন্য। আহ, লেখা তো আমি আচ্ছা। শুরু করেছিলাম সেই স্কুল জীবনে ক্লাস 4-এ, হুম। এবং সেটা আমার বাবার হাত ধরে। হুম। ক্লাস 4-এ যখন পড়ি তখন একদিন বিকেলে খুব বৃষ্টি হচ্ছিল। তো ওই বৃষ্টির হুম। পরে আমার বাবা নিজে লিখতেন। তো আমাকে বললেন যে দুটো কাগজ দুটো কলম নিয়ে আসো, আর চলো আমরা ব্যালকনিতে গিয়ে বসি। তা আমরা যখন ওখানে বসলাম, হুম। তখন বললো যে আসো বৃষ্টি দেখি। আগে লিখবো না আমরা কিছুই, আগে বৃষ্টি দেখবো, বৃষ্টির পরে আমরা একটু রাস্তা থেকে হেঁটে আসলাম। তো এবার চলো আমরা লিখি। তুমি কি কি দেখলে হুম। এগুলো নিয়ে কিছু লেখো, আমিও লিখি। মানে রীতিমতো একটা কম্পিটিশন বাবার সাথে। তো সেই কম্পিটিশনের পরে বাবা ফলাফল ঘোষণা করলেন, আমি বিজয়ী হলাম। কিন্তু পরবর্তীতে আসলে বুঝতে পারলাম যে বাবারা সন্তান বিজয়ী হলে নিজেরাই আসলে জিতে যায়। তো বাবা জিতে যায়। চাইছিলেন তার ছবিটা, সে আমাকে কখনো বলেনি তোমাকে এটা হতে হবে ওটা হতে হবে, বা আমি লিখছি। আমি ওই সময়টা আসলে লেখাটা তো খুব সহজ কাজ ছিল না, আমাদের সমাজে এভাবে স্বীকৃতও ছিল হুম। না। হুম। আর তখন তো হুম। আমরা মাদারীপুরে থাকি। সেই সময় মফস্বলে থেকে একজন কবি হয়ে ওঠা অতটা সহজ কাজ ছিল না। তো উনি ছিল না। চাইতেন যে, হয়তো ভিতর থেকেই চাইতেন যে উনি স্বপ্নটা দেখছিলেন আমাকে নিয়ে,
কিন্তু সেই স্বপ্নটা সরাসরি কখনো সে আমাকে বলেনি যে এই স্বপ্নটা আমি তোমাকে নিয়ে দেখছি। কিন্তু সে খুবই বুদ্ধিদীপ্ত একজন লোক ছিলেন, যে কারণে সুকৌশলে হুম। তার স্বপ্নগুলোকে আমার ভিতরে প্রবাহিত করে দিয়েছিলেন। তো মানে সেখান থেকে ওই আমার স্বপ্নের বীজগুলো আপনার ভেতরে প্রথিত করে আমার গেছেন। ভিতরে সে বপন করেছিল, প্রবাহিত করেছিল, প্রবাহিত করেছিল, কারণ তার স্বপ্নটা আমি ধরতে আচ্ছা, পেরেছিলাম। বাহ! তাহলে এভাবেই পথ চলাটা তো শুরু হলো। তো কখন মনে হলো যে যেহেতু অনেকগুলো কবিতার গ্রন্থ, গল্পর গ্রন্থ, শিশুদের নিয়ে কাজ করা একটা অনেক বড় দীর্ঘ পথ চলা আপনি চলছেন। তো কখন মনে হলো যে না আমি যাই করি সেটা পেশা বা রুজি-রুটির জন্য কিন্তু আমি শিল্প সাহিত্যটাই করে যেতে চাই মূলত এবং তো কখন হ্যাঁ, অনুভব করলেন এটা? এই অনুভবটা তো আসলে শুরু থেকেই হয়নি। এই যে বলছিলাম যে তখন থেকেই আমার কবিতার সাথে পথ চলা। এই কবিতার সাথে পথ চলতে চলতে যত দিন এগিয়েছে ততই হচ্ছে কবিতার প্রতি একটা গভীর টান অনুভব করেছি আমি ভেতর থেকে। আর সেই টানটা বাড়ার সাথে সাথে আমি পাশাপাশি এটাও অনুভব করেছি যে আমাকে প্রকাশ করার জন্য এবং আমি যা কিছু বলতে চাই সেটা সমাজ, সংসার, প্রকৃতি বা আমার নিজের অনুভূতি বা আমার দেখা যা কিছু সবকিছুকে যদি আমি খুব সুন্দর এবং সহজভাবে প্রকাশ করতে চাই, তাহলে আসলে কবিতা একটা সুন্দর মাধ্যম এবং শক্তিশালী মাধ্যম। এটি আমি যখন অনুভব করলাম তখন থেকেই আমি ভাবলাম যে কবিতার সঙ্গেই বাঁচবো এবং আছি, এখনো পর্যন্ত কবিতার সঙ্গেই বেঁচে যাচ্ছি। মূলত কবিতা হচ্ছে আমার বোধের প্রকাশের সবচেয়ে সহজ এবং সুন্দর মাধ্যম। সে কারণেই আমি কবিতার বাহ! সঙ্গেই বাঁচতে চাই। আচ্ছা, আচ্ছা। বাহ! চমৎকার করে বললেন। অনেক ধন্যবাদ আ আ অতিথি আপনাকে। তো শ্রোতা দর্শক মণ্ডলীদের সাথে একটু যোগাযোগ করে আসি। আপনারা কেমন আছেন? কেমন লাগছে আমাদের এই আড্ডাবাজি? অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। আর আ আ যেটা হচ্ছে কথা আপনারা যে যেখান থেকে মাঝে, মাঝে ঢুঁ মেরে যান, মাঝে, মাঝে আসেন কিংবা পরবর্তীতে দেখেন। তো আপনাদের যদি মনে হয় যে না একটা ভালো কাজ হচ্ছে, শিল্পীর কথা, শিল্পের কথা আপনারা বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। মানুষের কাছে ছড়িয়ে পড়বে। মানুষ বুঝতে পারবে যে একটা মানুষ কেন শিল্প চর্চা করে, কেন মানুষের জীবনে শিল্প সাহিত্য চর্চা করাটা জরুরি। শিল্প সাহিত্য কিভাবে মানুষকে আলোকিত করে অন্ধকার থেকে। সেটা ব্যক্তি জীবনী, পরিবার জীবনে, সমাজ জীবনে। তো যাই হোক আমরা ছিলাম আপনার কাছে। আপনার কাছে আবারও জানতে চাওয়া নিয়ে ফিরবো। তার আগে বোধহয় আপনার একটু কবিতা আমরা একটা শুনে ফেলি। শুনে তারপরে আবার আমরা আড্ডাবাজি করব। কি শোনাচ্ছেন? উল্টো? আমার কবিতার বই আছে ৪টি, যদিও কবিতাই আমার বেশি লেখা হয়। পাশাপাশি তো গল্প, হুম, হুম, হুম। শিশুতোষ, উপন্যাস, প্রবন্ধ, ফিচার এসব তো লিখছি। কিন্তু ১ম যে গল্পের বই সেটার হুম, প্রতি যে আবেগ, তা সেই কারণেই আমি ওখান থেকে একটি কবিতা ১ম এই পড়ব। কবিতার আচ্ছা, বইটির আচ্ছা। নাম হচ্ছে 'কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গানের জলে।' এই বাহ! বইটি থেকে আমি একটি চলুন। কবিতা পড়বো। সেই কবিতাটি প্রসঙ্গে একটু হুম, ভূমিকা দিয়ে নিই। হোটেল হুম, হুম, হুম। আর্টিজানে যখন হামলা হলো সেটার উপর আমি একটা কবিতা লিখেছিলাম সেদিনই। এবং আচ্ছা, তৎকালীন আচ্ছা। সময়ে ওই কবিতাটি আ ২৫ টি আ মাধ্যমে প্রকাশ হলো। মানে পত্রিকা, তারপর হচ্ছে বিভিন্ন মঞ্চেও এটা পাঠ আবৃত্তি করেছে আবৃত্তি শিল্পীরা। তো সেই কবিতাটি আমি আসলে এখন পড়ে শোনাতে চাই। আবৃত্তি তো বলব না, হ্যাঁ, আমি হ্যাঁ। কবিতা চলুন, পাঠ চলুন। করব। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কবিতার শিরোনাম হচ্ছে কলমের গা বেয়ে নামে রক্তপ্রপাত। কলমের গা বেয়ে নামে রক্তপ্রপাত। এই শিরোনামের কবিতাটি পড়ছি। কত মানুষ কত কিছুই না লুকিয়ে রাখে। দুরন্ত শৈশব, গোপন প্রেম, কষ্ট, বেদনা, স্বপ্ন। এমনকি পাঞ্জাবির আস্তিনের ভাঁজে লুকায় বোমা বানাতে গিয়ে উড়ে যাওয়া হাত। আমিও শাড়ির আঁচলে গিঁট বেঁধে লুকিয়ে রেখেছি কিছু অস্থির সময়। বাতাসে কখনো কখনো তা স্থির হয়ে যায়। শব্দেরা তড়পাচ্ছে ভারী, বলতে কোনো কৃপণতা নেই আজ। আচমকা গুলির আওয়াজ বন্ধ করেছে কানের দ্বার। স্পষ্ট শুনতে পাই না আজকাল। বারুদের গন্ধে ফুসফুসে নিদারুণ অক্সিজেন সংকট। তুবড়ি ছোটানো কণ্ঠনালীটা ভুগছে বাকরুদ্ধতায়। ফুঁসে উঠছে না কোনো বিক্ষোভ মাখা স্লোগান। দেশপ্রেম আর চেতনা জাগানিয়া গানও আজ উল্টো স্রোতে বয়।
চাপাতি ঝুলছে সেখানে, প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি। স্বজন বিচ্ছেদ কি করে সইতে হয়, বুকে পাথর বেঁধে রোজ করি অনুশীলন। অচেনা পথে তবু দেখা এক নীল কমলের, শব্দেরা নড়ে চড়ে ওঠে। একটি মিষ্টি প্রেমের পদ্ম আছাড়ি পাছাড়ি কাঁদে, ঘেটে চোখের নুন মিশ্রিত নোনা জল। কলমের গা বেয়ে নামে রক্তপ্রপাত, শব্দেরা থমকে যায়। আতঙ্ক যেখানে কার দিন রাত্রি করেছে গ্রাস, সেখানে কি করে হবে কবিতার চাষ? এখন সময় নুরুল দিনের, নয় কবিতার। জাগো বাহে, হটাও ক্রান্তিকাল, খোলো দুয়ার, মুক্ত করো এই পরবাস। ধন্যবাদ। এই কবিতাটি আমি মনে করি শুধু যখন লিখেছিলাম তখনকার না, এই কবিতাটি এখনকারও। এটা সবসময় বোধহয় সমসাময়িক থাকবে, কিন্তু আমরা আসলে এটা প্রত্যাশা করি না। আমরা চাই সময় পরিবর্তন হোক, সময় মানবিক হোক। বাহ! আহ, সুন্দর একটা কবিতা বলবো, সুন্দর লেখনীটা, কিন্তু যে ঘটনার উপরে বা হলি আর্টিজনের সেই হৃদয় বিদারক ঘটনা, আসলে এরকম ঘটনা আর না ঘটুক আমাদের দেশে কিংবা পৃথিবীর কোথাও, এটাই হুম, কামনা থাকবে। তবে আপনার প্রকাশ এবং লেখনীটা সুন্দর ছিল, এবং আশা করছি শ্রোতা দর্শক যারা দেখছেন তারা আরো ভালো মূল্যায়ন করতে পারবেন। আপনার মন্তব্যের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে কবিতাটা। দেখছি মাসুদ মুস্তাফিজ আছে, শুনছি। দেখছি কাজী বর্ণাঢ্য যুক্ত হলাম, কবি তাহমিনা শিল্পী ও সঞ্চালক তানজিদ সৌরভকে শুভেচ্ছা। শুভেচ্ছা লাইভ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে। জাগো বাহে, সেই থাকুন। আর আমাদের আয়োজন দৈনিক আড্ডাবাজি ২১, যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন, মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা একবারেই দেখবেন না, সকলের জন্য অশেষ অশেষ প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। সাথে আজকে আছে একজন কবি, একজন আহ, শিল্পী, একজন গণমাধ্যম কর্মী, তামিনা শিল্পী। তার সাথে কথা শুনছি, তার সাথে আড্ডা দিচ্ছি, তার কবিতা শুনছি। তো এ পর্যায়ে যেহেতু একটু কবিতা শুনে ফেললাম, আবার আমরা বোধহয় আড্ডায় ফিরতে পারি। আপনার যে প্রসঙ্গে ছিলাম, যে শিল্প সাহিত্য তো চর্চা করছেন, তো শিল্প সাহিত্য চর্চা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, বা প্রাপ্তি বা কি কি যুক্ত? শিল্প সাহিত্যের যে প্রতিবন্ধকতা, এটি বোধ করি যে আপনি নিজেও একজন কবি, আপনি নিজেও আমার সাথে একমত হবেন বা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনিও হেঁটেছেন। একটা থাকে তো সামগ্রিকভাবে একজন লেখক বা কবির জন্য যে প্রতিবন্ধকতা, সেটি হচ্ছে যে আমরা যখন লিখতে শুরু করি তখন প্রকাশের খুব একটা সুযোগ থাকে না। আস্তে আস্তে করেই আমরা পরিচিতিটা পাই, কিন্তু সেক্ষেত্রে অনেকে অবজ্ঞা হ্যাঁ, করেছে। একদম। তো এখনো যে একেবারে করছে না তা না, এখনো কেউ কেউ করে। আর সমাজে সেই স্বীকৃতিটা আসলে আমাদের সেইভাবে পাওয়া যায় না, এখনো পর্যন্ত পাওয়া যায় না যারা আমরা কবিতা লিখি। তবে পারিবারিক ভাবে আমি খুবই মানে সাপোর্ট হ্যাঁ, পেয়েছি। দুঃখিত, সেটা তো আমাকে কি শুরুটাই শুনতে আমাকে, পাচ্ছেন? একটু একটু হ্যাঁ জানাবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো শুরুটা যখন আমরা করেছিলাম তখনকার প্রকাশের মাধ্যমটা ছিল না খুব বেশি, বা আমাদের স্বীকৃতিটা ছিল না, কবিতার স্বীকৃতি আচ্ছা, এখনো আচ্ছা। সেভাবে নেই। আহ, তো আমি বলবো যে একটা আমি সময় তো আমি আসলে খুবই আমরা দুঃখিত অবজ্ঞার যে শিকার হয়েছি। আমি যান্ত্রিক একটু গোলযোগ হচ্ছে এই জন্য। অসুবিধা নেই, বাট আমারটা কি শুনতে পাচ্ছেন? আমারটা শুনতে পেলে আমি তো কথাটা চালিয়ে যেতে পারি। আম, যেহেতু প্রশ্নের উত্তরটা করা হয়েছে, উত্তরটা আমি আবার দিচ্ছি যে একই যাত্রায় আমরা সকল কবি লেখকরাই বোধহয় চলি, এবং এক্ষেত্রে সকলেরই অভিজ্ঞতা এবং অনুভূতি একই, যে লেখার যে স্বীকৃতিটা সেভাবে তো আমরা পাই না, প্রকাশের মাধ্যমটাও সেভাবে নেই। একটা সময় আসলে অবজ্ঞাও করে বা এখনো করেছে, তবে সময় অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের পথ ধরে আমাদের প্রাপ্তির পাল্লাটাও কিন্তু একেবারে ছোট করে দেখার কিছু নেই, আমরা বেশ ভারী একটা হুম। প্রাপ্তির পাল্লা নিয়েই কিন্তু এখন চলছি। এখন আমাদের একটা স্বীকৃতি আছে, আমার একটা নতুন পরিচয় হয়েছে। সেটা আমি খুব অহংকার করেই বলতে পারি, বা আমার পরিচিত জনেরা, আমার বন্ধুরা, আমার পরিবারও সেই পরিচয়ের সূত্র ধরে অনেককে বলতে পারে যে না, আমার আহ ঘরে আমার বন্ধু বা এরকম একজন আছেন,
যে আমি পরিচিত সবার কাছে, আমাকে মঞ্চের স্বীকৃতি দিয়েছে, বা আমাকে হুম, পাঠকের যে ভালোবাসা, হুম। আমার নিজের যে প্রতি বিশ্বাস, আমি বলবো এই দুইটা প্রাপ্তি যদি আমি শুধু বলি, তাহলে আমার প্রাপ্তির পাল্লা অপ্রাপ্তির থেকে অনেক বেশি ভারী। আমাদের সঞ্চালক আবার ফিক্সড হয়ে গিয়েছেন, নেটওয়ার্কের বোধহয় খুবই অসুবিধা হচ্ছে ওখানে। যাই হোক, মন্তব্য দু চারটা যদি থাকতো দেখে হয়তো বা আমি সেগুলো পড়ে বলতে পারতাম বা উত্তর দিতে পারতাম। তবে কিছু কথা তো আসলে কবিতা সম্পর্কে বলে যেতে পারি, যে কবিতার প্রতি মানুষের যে ভালোবাসা বেড়েছে, কবি হওয়ার যে প্রবণতাটা সবার প্রতি বেড়েছে, বা কবিতা চর্চার, লেখা চর্চার যে সময়টা আসছে, এখন সবাই যেভাবে চর্চা করছেন, এটা কিন্তু খুবই আসলে একটি ভালো দিক, এবং আমি বলবো যে এটা ইতিবাচক দিক। একবার আমাকে আরটিভির একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে চারদিকে যখন তাকাই তখন লোকে বলে যে কবি এবং কাকের সংখ্যা নাকি সমান। তো সেক্ষেত্রে আপনার কি মতামত? আপনি এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি বললাম আমি যে মোটামুটি কিছু শুনতে পেরেছি, কিছু কেটে কেটে গিয়েছে, আমি দুঃখিত। না, আসলে আপনার বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তাই আমি একটু কথা চালিয়ে যাচ্ছিলাম। সেক্ষেত্রে যেটা বলছিলাম ওই সূত্রটা আমি একটু শেষ করি তাহলে। তানজির ভাই, যে কাক এবং কবির সংখ্যা নাকি সমান এটা বলেছিল, তো এই বিষয়ে আমার মতামত জানতে চাইছিল আরটিভি। তা আমি বলেছিলাম আমার মতামত খুবই ইতিবাচক, ইতিবাচক এবং ইতিবাচক। কারণ হচ্ছে কবিতা লেখা কোনো দুর্নীতির কাজ না। যে কবিতা লিখছে সে খুব ভালো কাজ করছে, এবং এই ভালো কাজের মধ্যে যদি মনে হয় যে না, কারো কারো লেখা ভালো, সে অবশ্যই দর্শকের মনে জায়গা করে নেবে, সে নিজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যে লিখতে পারছে না বা লেখা হচ্ছে না, সে চর্চাটা চালিয়ে যাক, ভালো একটা কাজের মধ্যে থাকুক। আর যারা একেবারে সম্ভব হচ্ছে না ছেড়ে দিচ্ছে, তারা তো আসলে একটা সময় হারিয়ে যাবে। কিন্তু আমরাও চাচ্ছি যে সবাই আসুক, লেখকের কাতারে আসুক, এটা খুব ভালো কাজ। হ্যাঁ, তানজির ভাই। হ্যাঁ, দুঃখিত, আমি এবার এবার শুনতে পাবেন। আচ্ছা, আমি হ্যাঁ, হ্যাঁ, ওয়াইফাই আপনি বন্ধ করে পরবর্তীতে চালিয়ে নিতে পারেন। দিয়েছি আর কি, পুরোপুরি নেটে খুবই ঝামেলা করছে। হ্যাঁ, তো আমি কিছু কথা। হ্যাঁ, আমি আমি যেটা বলছিলাম সেটা শেষ করেছি। হ্যাঁ, দর্শক বোধহয় শুনতে পেয়েছে। সত্যি বলতে কি, আমরা প্রযুক্তির প্রতি বেশ নির্ভরশীল হয়ে পড়েছি। প্রযুক্তি আমাদেরকে অনেকখানি সুযোগ করে দিয়েছে কাছাকাছি আসার, মানে দূরে থেকেও কাছে থাকার, বেঁধে বেঁধে থাকার একটা সুযোগ যেমন করে দিয়েছে, তেমন আবার হচ্ছে যে সুযোগটা এমন ভাবে হচ্ছে যে মাঝে মাঝে কিন্তু আমরা ওই যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, কিন্তু এখন আমাদের কানেক্ট থাকাটা খুব জরুরি। তারপরও দেখা যাচ্ছে যে আমাদের সঞ্চালক কবি তানজির সৌরভ এখন ডিসকানেক্ট আছেন, আমরা তার জন্য একটা অপেক্ষা করি। আহ দেখি উনি আমাদের জন্য পরে কি আয়োজন রেখেছেন। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে এবার ক্লিয়ারলি? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি হ্যাঁ, বলেন। আমি আমি আপনার কাছে আরেকটু জানতে চাই। আমি পেছনে করছি, সেটা হচ্ছে আপনি গণমাধ্যমে কাজ করছেন, দীর্ঘ সময় ধরে এখনো কাজ করে চলেছেন। একজন আদর্শ গণমাধ্যম কর্মীর কেমন হওয়া উচিত? আর সমাজে গণমাধ্যমের মাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আপনার দৃষ্টিতে কি কি? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি গণমাধ্যমে তো কাজ করছি দীর্ঘ বছর। আমি বাংলা ভিশনে 19 পেরিয়ে 20 বছর চলছে আমার। তো গণমাধ্যম শব্দটি যখন বলি তখনই কিন্তু এর মধ্যে একটা
ইতিবাচক দিক রয়েছে। গণমাধ্যম বলতে যে আমরা যেটা বলছি যে একদম জনগণের যে মাধ্যমটা, জনগণের জন্য যে মাধ্যমটা, যার মাধ্যমে জনগণের কাছে সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছাবে এবং তারা সেই মাধ্যমটা থেকে যে সত্যটা সংগ্রহ করবে, যে সত্য তথ্যটা পাবে, সেটার উপরে ভিত্তি করেই তাদের বোধ জাগ্রত হবে, চেতনা জাগ্রত হবে এবং তারা অবশ্যই মানবিক এবং বিবেকবান হবে। এবং প্রত্যেকটা সত্য ঘটনার আড়ালের যে সত্যটা, সেটিও কিন্তু গণমাধ্যমের মাধ্যমেই জানার কথা। সো গণমাধ্যমের ভূমিকা তো সেটাই হওয়া উচিত। একজন গণমাধ্যম, আদর্শ গণমাধ্যম হতে গেলে প্রথমত তাকে সৎ এবং নিষ্ঠাবান হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং নিজের এবং সমাজের প্রতি, গণমানুষের প্রতি একটা দায়বদ্ধতা থেকে অনুভব করতে হবে, যেটার মাধ্যমে সে সবসময় সত্যকে তুলে ধরবে, কোনো মিথ্যের সাথে সে আপোষ করবে না। এরকম একটি আহ, ব্যাপার যখন থাকে, তখন তো বোঝাই যায় যে আদর্শ গণমাধ্যম কর্মী হতে গেলে আসলে কি হতে হবে। এখন সেক্ষেত্রে আপনি ইতিবাচক দিক এবং যে নেতিবাচক দিকগুলোর কথা বলছেন, সেটার মধ্যে যে এখন যেটা আছে যে আসলে গণমাধ্যমের প্রতি মানুষের সব ক্ষেত্রে নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে বলতে শুনি যে আস্থা হারাচ্ছি, কিন্তু না, আস্থা হারানোর কোনো সুযোগ নেই। আপনি বিবেচনা করবেন, আপনারও তো একটা বিবেক শক্তি তৈরি হয়ে গেছে, সেই বিবেক থেকে আপনি তৈরি করে নেবেন যে কে সত্যটা বলছে, বস্তুনিষ্ঠ সংবাদটা বলছে, তথ্যটা দিচ্ছে, আর কে হচ্ছে ভুল তথ্যটা ছড়াচ্ছে। সেইটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি নিজেই হুম। ধরে নেবেন যে প্রকৃত অর্থে গণমাধ্যম আসলে কোনটা। সবাইকে কিন্তু আমরা গণমাধ্যম বলবো না। এই সমাজে এসে আমরা সবাইকে, সময়ে এসে আমরা সবাইকে গণমাধ্যম বলবো না। ওই যে কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে প্রযুক্তি আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে এবং আমাদেরকে প্রকাশের অনেক মাধ্যম তৈরি করে দিয়েছে। এখন যেটা হয়েছে যে গণমাধ্যম বলতে আমরা যেই মাধ্যমগুলোকে বুঝাই, সেই মাধ্যমে তো যারা কাজ করবে তারা কিন্তু প্রকৃত অর্থেই জেনে বুঝেই আসবে, শিখে আসবে। কিন্তু এখন সবার হাতে হাতে এক একটা করে স্মার্টফোন, ওটা দিয়ে আমরা সবাই সাংবাদিক হয়ে যাচ্ছি, আর সবাই সংবাদ সংগ্রহ করছি, প্রচার করছে, ভিউ কামাচ্ছে। এই ভিউ বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে, এটা একটা নেতিবাচক দিক। কিন্তু মানে যারা প্রকৃতই হুম। সাংবাদিকতা করে আসছে দীর্ঘদিন বা চর্চার মধ্যেই আছে অনেকদিন, যারা মূল স্ট্রিমে স্টেশন গুলোতে কাজ করে, তাদের কাছ থেকে যে সংবাদ আপনি পাবেন, তারা সেটা কিন্তু আপনি আবার ওই অ্যামেচার সাংবাদিক বা যারা নিজস্ব স্বঘোষিত সাংবাদিক, তাদের কাছ থেকে কিন্তু আপনি সেটা আশা করতেই পারেন না এবং পাবেন না, এটাই সত্যি কথা। কারণ সাংবাদিকতা না জেনে না বুঝে আপনি যেটা হবে, এক সময় আসলে কোন সংবাদ প্রকাশের মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করতে শুরু করবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আর সংবাদ মাধ্যমের কিছু ব্যাপার থাকে, সেটি হচ্ছে যে নীতি নির্ধারকরাও অনেক সময় অনেক কিছু বেঁধে দেয়, সেটাও আসলে আমাদের মেনে চলা উচিত নয়। এটাই আমি বলবো যে আসলে ইতিবাচক দিক তো সংবাদটা দ্রুততম সময়ের মধ্যে জনগণের মাধ্যমে পৌঁছে যাবে। আর নেতিবাচক দিক হচ্ছে আমরা যেন নীতি নির্ধারকের কোনো নিষেধাজ্ঞা উপেক্ষা করে হলেও আমরা জনগণের মাধ্যম, আমরা খুবই সাধারণের মাধ্যম, আমরা সেই সাধারণ জনগণের কাছে যেন সত্যটা পৌঁছে দিই। আর এটি হবে আদর্শ গণমাধ্যম কর্মীর প্রথম এবং একমাত্র গুণ হওয়া উচিত আমি মনে করি। সৌরভ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা মোটামুটি আপনার ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই আমরা শুনলাম এবং বুঝতে পারলাম। শ্রোতা দর্শক আরো যুক্ত করতে পারবেন যে তারা কিভাবে। অবভিয়াসলি শ্রোতা এবং দর্শক যারা আছেন তারা, আমি সবসময় মনে করি আমরা যারা লিখছি, আমাদের পাঠকরা আমাদের থেকেও বেশি বুদ্ধি রাখে এবং যারা গণমাধ্যম কর্মী হিসাবেও যদি বলি, তাহলে বলবো যে আমাদের দর্শক শ্রোতারা আমাদের থেকেও বেশি সচেতন এবং তারা আসলে অনেক বিচক্ষণ। সেক্ষেত্রে তারাও বুঝে নেবেন যে কোনটা ইতিবাচক আর কোনটা নেতিবাচক এবং কোনটা প্রকৃত অর্থে গণমাধ্যম।
আর এই গণমাধ্যমের সম্পর্কে আরো একটি কথা বলে রাখি, যেহেতু সৌরভ ভাই এখন কোথায় অফলাইনে আছেন, সেই সুযোগে আমি দর্শকদের সাথে বিষয়টি শেয়ার করি। গণমাধ্যম বলতে শুধুমাত্র যে সংবাদ সংগ্রহটাকেই বোঝাচ্ছে ব্যাপারটা কিন্তু সেটাও নয়। সংবাদের সাথে কিন্তু অনুষ্ঠান বিভাগ থাকে। সেটাও একদম ঘরে বসে আপনি যে সংবাদ দেখতে পাচ্ছেন, সেটার পাশাপাশি অনুষ্ঠানও দেখতে পাচ্ছেন। সেই অনুষ্ঠানের মাধ্যমেও কিন্তু অনেক সচেতনতা তৈরির ব্যাপার থাকে। সেক্ষেত্রে যখন আমরা নাটক কিনবো বা তৈরি করবো, কোনো একটা ইন হাউস অনুষ্ঠান তৈরি করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের জনগণের সাধারণের কথাটা মাথায় রাখা উচিত, এবং পিছিয়ে পড়া জনগণের বিষয়টাও কিন্তু মাথায় রাখা উচিত, শিশুদের বিষয়টি মাথায় রাখা উচিত। সবকিছু মিলিয়ে আসলে হুম গণমাধ্যম হুম হবে হুম। সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি এবং বস্তুনিষ্ঠ, সৎ। আচ্ছা আচ্ছা, আমরা এটা মোটামুটি শুনলাম। আমি একটু ফাঁকে আর একটু, আপনি যেহেতু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সেকশনে কাজ করেছেন, আর একটা জায়গা আছে আপনার থিয়েটারের জায়গা। আপনি থিয়েটারও আমি যতদূর জানি থিয়েটারও করছেন দীর্ঘদিন ধরে এখন হয়তো। তো এই যে থিয়েটার বা পারফর্মিং আর্টের মাধ্যমে আসলে আহ সমাজ বা ব্যক্তি জীবনের কি কি উপকারিতা আছে বা কিভাবে প্রভাবিত করে মানুষকে, সেটা সচেতনতার দিক হোক কিংবা মন্দ দিকও তো আমরা দেখি। আমরা তো শুধুমাত্র ভালো দিকও দেখি না, সব জায়গায় ভালো মন্দ থাকে। এই ব্যাপারটা একটু আপনার দৃষ্টিতে শুনিনি আমরা। হ্যাঁ, ওই থিয়েটার করেছি আমি, এটা সত্যি এখন করছি না। আর একটানা 16 বছর আমি থিয়েটার করেছি। সেটা হচ্ছে প্রতি মাসেই তো কমপক্ষে হলেও দুটো করে শুট থাকতো আমাদের, একটা গাইড হাউস মঞ্চে, একটা হুম মহিলা সমিতি মঞ্চে। এছাড়াও আমরা শহীদ মিনারে নাটক হুম করতাম, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পথনাটক করতাম। তারপর হচ্ছে আমরা পড়াশোনাতে যেতাম, সেখানে নানান রকম সামাজিক ইস্যু নিয়ে আমরা নাটক তৈরি করতাম। তো এইটুকুর মধ্যেও কিন্তু আপনি আসলে বুঝতে পারলেন যে থিয়েটার শুধুমাত্র বিনোদন নয়, থিয়েটার কিন্তু একটি সচেতনতা তৈরির মাধ্যম এবং একটি প্রতিবাদেরও মাধ্যম। সমাজের হুম যত অসঙ্গতি আছে সেগুলো কিন্তু আমরা নাটক আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম। এর মধ্যে ধরেন যৌতুক, তারপর হচ্ছে বাল্যবিবাহ বা সামাজিক রাষ্ট্রীয় যত অসঙ্গতি গুলো আছে, সেগুলো নিয়েও আমাদের অনেক নাটক তৈরি হয়েছে। দুর্ভিক্ষের উপর নাটক করেছি আমরা। তারপর ধরেন আহ, বিভিন্ন জাতীয় দিবসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা করেছি। এই যে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু খুবই সহজ একটি মাধ্যম হচ্ছে থিয়েটার বা নাটক, আমরা যেটাকে বলি। তো এই হুম হুম থিয়েটারে করতে গিয়ে আমরা যেটা ফিল করলাম, সেটি হচ্ছে জনগণ খুব সহজেই বিষয়গুলোকে বুঝতে পারে। হ্যাঁ, আপনি অনেক কথা বলছেন, অনেক কথার ব্যাপার হুম হুম থাকে, কিন্তু সে সুন্দর করে বুঝতে পারছে না। কিন্তু আপনি যখন অঙ্গভঙ্গির হুম মাধ্যমে নাটকের আকারে যখন তাদের কাছে বিষয়টা প্রকাশ করছেন, তখন কিন্তু তারা খুব দ্রুত সেটিকে রিসিভ করতে পারছে। সো একটা হ্যাঁ হ্যাঁ প্রতিবাদের কি করতে পারছে, কোথায় ভুলটা, কোথায় অন্যায় হচ্ছে, কোথায় সমাজটাকে আরো একটু সচেতন মানে জাগিয়ে নিতে হবে, কোথায় সমাজটাকে আরো একটু এগিয়ে নিতে হবে, বা হুম পড়ালেখার প্রতি যে আগ্রহটা, আমরা যখন গ্রামে গ্রামে গিয়ে কাজ করতাম, তখন এগুলো কিন্তু বুঝতে পারে। সুতরাং আমি বলবো যে থিয়েটার খুবই পজিটিভ একটি মাধ্যম। আর সেটা হচ্ছে শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে তো বটেই, প্রতিবাদের ক্ষেত্রে। আবার বিভিন্ন আচ্ছা। সামাজিক ইস্যুতে বা আন্দোলনেও কিন্তু দেখবেন যে নাটক হয়। সামাজিক ট্যাবু, হ্যাঁ সামাজিক ট্যাবু, সচেতনতা চরমপন্থার সব যে খাতিরই। ব্যাপার আছে, সেটির শক্তিশালী একটা হ্যাঁ হ্যাঁ, মাধ্যম কিন্তু হচ্ছে থিয়েটার। থিয়েটার, থিয়েটার মাধ্যম। তো যাই হোক, আমরা এটাও মোটামুটি জানলাম, গণমাধ্যমটাও আপনার দৃষ্টিতে দেখতে পারলাম। আশা করছি শ্রোতা দর্শক যারা শুনেছেন তারা মন্তব্য করবেন। দেখছি মন্তব্যের ঘরে লিখেছে জান্নাতুল মাওয়া, বেস্ট অফ লাক। মুকুট মেহেদী একজন আবৃত্তি শিল্পী, তিনি লিখেছেন অসাধারণ। কাজী বর্ণাঢ্য লিখেছে কবিতা আমিনা শিল্পী, আপনাকে স্পষ্ট শুনছি, আপনি কথা চালিয়ে যান। আচ্ছা, ধন্যবাদ। আর একটু আমি যুক্ত করে নিই, আমি আবার আমার সেট আপটা আমি চেঞ্জ করেছি নেটের কারণে। ব্রডব্যান্ড এবং মাঝে মাঝে ফল করে, এখন যেহেতু বর্ষাকাল, এটা শ্রোতা দর্শক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ফোনের যে ডাটা সেটাও দেখি 2G হয়ে গিয়েছে। তো মাঝে মাঝে এরকম ডাটা আপ ডাউন করে, যাকে বলে যন্ত্রের যন্ত্রণা। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, দৈনিক আড্ডাবাজি পর্বে যে যেখান থেকেই দেখছেন, আবারও শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। সাথে আছে একজন কবি, গণমাধ্যম কর্মী, তাহমিদা শিল্পী। আমরা তাকে শুনছি, তার কবিতা শুনছি। চলুন আর একটু কবিতা বোধহয় আমরা শুনে আসি। দীর্ঘক্ষণ আপনাকে অনেক
আড্ডাবাজির মতো কথা বলিয়েছি, একটু কবিতা শুনে আসি। আচ্ছা, আমি আহ, যে কবিতাটি বই থেকে পড়বো এখন সেটি হচ্ছে টেরাকোটা একা পৌরাণিক প্রেম। হুম যদিও আমার কবিতা বইয়ের নামগুলো আসলে একটু বড় বড়, এটি আমার নিজের পছন্দেই হয় সবসময়। এই প্রসঙ্গেও আমি অনেকবার অনেক ইন্টারভিউতে বলতে হয়েছে নামগুলো এত বড় কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বললাম যে আচ্ছা নামগুলো এত বড় না, আমার কাছে মনে হয় যে এই নামগুলোই আমার পাঠককে যেন কবিতার প্রতি আগ্রহী করে এবং আকর্ষিত করে আমি বলবো। সেরকম কিছু নাম হুম আসলে হুম দেয়া হয়, এবং এই নামের পাশাপাশি নামের যে অর্থ যদি আমি করতে যাই তাহলে সেটা হুম বোঝার জন্য হচ্ছে পুরো বইটাকে বুঝে ফেলা যায়। আহ, তো হুম। প্রেম তো একটা খুবই আহ, আমরা বলবো সাধারণ আবার অসাধারণ। সাধারণ আমাদের, হ্যাঁ, প্রেম তো শুধু অসাধারণ। মানুষে মানুষের প্রেম বা রোমান্সের যে প্রেম সেটা নয়, এটি জীবের প্রেম, হুম এটি প্রকৃতির প্রেম, নদীর প্রেম, বা হুম সার্বিক প্রেমকেই আমি বুঝিয়েছি। আর সেই প্রেমটা তো আমাদের আহ দীর্ঘ বছর মানে চলছে, যুগের পর যুগ চলছে। তো সেই হুম। টেরাকোটায় যুগ থেকেও যদি আমরা বলি আজ পর্যন্ত বহমান, আগামীতে যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে। তো এই যে প্রেমগুলোকে আমি যখন এখানে বুঝিয়ে দিতে চাই তখন আমার আসলে এটা লাগে, এরকম মনে হয়। তো আমি যেহেতু আহ মাদারীপুরের কন্যা, বৃহত্তর ফরিদপুর হুম অঞ্চলের, তো হুম। সেখানে তো পদ্মা একটা বড় ফ্যাক্ট। আর পদ্মা আমাদের অবশ্যই। জন্য খুব আবেগের একটি জায়গা, এবং পদ্মার যে দুটো আহ শাখা নদী, একটি হচ্ছে কুমার এবং আড়িয়াল খাঁ, দুটো আমার বাড়ির দুই পাশে। সুতরাং নদীর প্রতি একটা প্রেম এবং আবেগ তো আছেই। আর ইলিশ, সে হুম। তো আমাদের জাতীয় মাছ, এবং প্রত্যেকেরই জাতীয় মাছ আবেগযুক্ত। এবং হ্যাঁ, তো মজার সেখানে খাবার। গিয়ে সেই আবেগের জায়গা ধরে এবং আমার ব্যক্তিগত আবেগের জায়গা ধরে আমি যে কবিতাটি পড়তে চাই তার শিরোনাম হচ্ছে জ্বলে ওঠে আদিম ইতিহাস। আচ্ছা, চলুন। ঘুমের ভিতরে ছায়া, ছায়ার ভিতরে আমি। ঘুমের ভিতরে ছায়া, ছায়ার ভিতরে আমি, নিঃশব্দে হেঁটে চলি। দীর্ঘ থেকে দীর্ঘতর হয় পথ, দৃষ্টিসীমার বাইরে যেতে যেতে চোখের পাতায় জ্বলে ওঠে আদিম ইতিহাস। হাহাকারে কাঁদে মন, প্রিয় নদীর কাছে যাই। একটি ইলিশ ডিম পেড়ে যেতে যেতে স্রোতে মিশিয়ে যায় বেদনার বিলাপ। অজস্র পোনা মাছের কলরবে আন্দোলিত হয় জেলের মন। এভাবেই রোজ কত শত আনন্দ জলে মিশে যায়, কত শত জলের কান্না জলেই ভেসে যায়। বাহ! সুন্দর আরো একটা প্রেমময় কবিতা আমরা শুনে ফেললাম। ধন্যবাদ আপনাকে। এবার একটু কথায় কথায় যেটা জানতে চাই, সেটা হচ্ছে আবার একটু শিল্প সাহিত্যে ফিরি। আপনার অন্যান্য প্রসঙ্গ আমরা মোটামুটি শুনে আসলাম। সেটা হচ্ছে হুম, আপনি এখন আ আ আপনার পেশাদারিত্বের জন্য আপনি একটা জায়গায় চাকরি করছেন, গণমাধ্যম। অবশ্য হয়তো ভালো লাগে আপনার, বা হুম, কেউ হয়তো ব্যাংকে চাকরি করছে, যে কবিতা লিখছেন। কেউ হয়তো অন্য কোনো অফিসের কেরানি কিংবা বড় অফিসার। তো এখন যেটা হচ্ছে মূল ব্যাপার, তো এই শিল্প সাহিত্যটাই যদি আপনার পেশা হতো, তাহলে আমার মনে হয় আপনি যেহেতু এর প্রতি এত প্রেম, ভালোবাসা এবং এর শুরুটা একদম গোড়া থেকেই, তাহলে বোধহয় আপনি আপনার পুরো সময়টা এবং গোটা জীবনটাকে আরো বেশি নিবেদিত করতে পারতেন এর শিল্প সাহিত্যে। তো পেশার জায়গা থেকে যেটা হচ্ছে কথা, যে একজন কবি বা শিল্পী, সাহিত্যিক আমাদের দেশের প্রেক্ষাপটে পেশা কেন এখনো ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি বলে আপনার মনে হয়? আর উঠতে গেলেই বা কি করা উচিত? আর আদৌ এটা পেশা হওয়া আপনার দৃষ্টিতে ঠিক না বেঠিক? পেশা তো ধরেন আমি নিজেই করতাম। ঠিক বা হুম, বেঠিক যখন বললেন তখন শেষের দিক থেকে আমি যাচ্ছি। আহ হুম, যদি এটাকে পেশা করা যেত, আমাদের সমাজের হুম, যে বর্তমান প্রেক্ষাপট সেটির বিবেচনায় বলছি, যদি পেশা হিসেবে এটিকে নেওয়া যেত তাহলে আমি অবশ্যই শিল্প সাহিত্যকেই পেশা হিসেবে নিতাম। এক্ষেত্রে আমি হুম, বলি যে পেশা হিসাবে নিতে না পারার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা তো সাধারণ, আমাদের পেট হুম, নীতিতেই চলতে হয়। হুম, এখন সেই পেট নীতির সূত্র ধরে আমি যেটা বলি,
হ্যাঁ, লিখে আমি সাধারণত অনেকেই হয়তো টাকা পায়, আবার অনেকে পায় না। আমি হুম। পেয়েছি কম বিস্তর। 50 টাকা থেকে শুরু করে 3,500, 3500 পর্যন্ত টাকা আমি পেয়েছি। না, কিন্তু এটা সেটি তো তো আনন্দের ব্যাপার, কিন্তু তাদের তো হ্যাঁ, জীবিকা আমি সেই হবে না একটা সুযোগটাই বলছি মানুষের। যে এটি কিন্তু অত্যন্ত আনন্দের। কিন্তু এটি কি আমি সবসময় পেয়েছি? সবসময় পাইনি। আমার লিখার যে প্রকাশের যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো যারা কবিতা চেয়ে নিচ্ছে আমি কিন্তু সবাইকে দিচ্ছি। যারা চাইছে না আমি তাদেরকে দিচ্ছি না। এটা আমার অহংকার নয়। আমি বলব যে লিখার যে যে লিখছে তার লেখার মূল্যায়নের একটা জায়গা হচ্ছে এটা, যে লেখা চাইছে কেউ এবং হুম। চেয়ে যে নিচ্ছে সেটা যখন প্রকাশ হচ্ছে সেটিও কিন্তু একটি আর্থিক মূল্যায়ন প্রয়োজন আছে। সেই মূল্যায়নটা তো সব জায়গায় এখনো হচ্ছে না। এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটই হচ্ছে আর্থিক মূল্যায়নটা হচ্ছে না আমাদের লেখার। কিন্তু ওই যে পেট নীতি, হুম। সেটা তো আমাদেরকে চালাতে হবে। আর সেটা চালানোর হুম। জন্যই আমাকে একটা অন্য পেশা নিতে হয়। ওইটাকেই অন্য পেশা মানে প্রধান পেশা হিসাবেই আমাকে এখন নিতে হয় বা নিতে হচ্ছে আমাদেরকে। কিন্তু হুম। যদি ওটা না হতো, আমার শিল্প সাহিত্যের যে আমাকে যে মূল্যায়ন করে লেখাটা চাইছে, ঠিক সেই একইভাবে আমার হুম। লেখার মূল্যায়নটাকে যদি করতো আর্থিকভাবে, তাহলে কিন্তু অনেক অনেক জন আমি মনে করতাম যে করি যে এর মধ্যে পেশা হিসাবে শিল্প সাহিত্যকেই নিত। কারণ লেখা নিত। একটি হ্যাঁ, হ্যাঁ। গুরুত্বপূর্ণ মাধ্যম, পত্রিকার সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু সেই হার আচ্ছা, বলবো যে সেই মানে সাথে একটু যুক্ত করি, পেশা পেশা হিসেবে তো গড়ে ওঠেনি। হ্যাঁ, তো কেন ওঠেনি বা উঠতে গেলেই বা কি করা উচিত আপনার দৃষ্টিতে? ওই যে প্রথমেই যখন বলছিলেন যে কি বাধা বা প্রতিবন্ধকতার শিকার হয়েছে, সেক্ষেত্রেই তো আমি বলবো যে হুম। লেখাকে তো এখনো আসলে আমাদেরকে সামাজিক স্বীকৃতিই সেভাবে নেই। যতটা থাকার আচ্ছা। কথা ছিল সামাজিক স্বীকৃতিই সেভাবে নেই। তো সেটা যখন না থাকবে, তখন যারা লেখাটা প্রকাশ করবে তাদেরই বা কতটা সামর্থ্যের আছে, তারাই বা কতটা সামর্থ্য রাখে হুম। যে দিবে। তাদেরও তো একটা ইনকাম সোর্স এর ব্যাপার থাকে। সেই ইনকামটা তারা আহ, ধরেন এই যে আমি আবার আবার গণমাধ্যমে আসছি, আমি একটি নাটক প্রচার হুম। করে যে পরিমাণে বিজ্ঞাপন পাবো, আমি একটি হুম। কবিতার প্রমাণ করে বিজ্ঞাপন সেভাবে পাবো না। তো যদি পাবো না। বিজ্ঞাপনটা সেভাবে না পাই, তাহলে আমি আমার স্টাফদেরকে কিভাবে চালাবো, বা আমার এখানে যারা পারফর্ম করেছে তাদের আমি কতটা অনারিয়াম দিতে পারবো। একজন নাটকের আর্টিস্ট যদি 5 লাখ টাকা অনারিয়াম পায়, একজন সিঙ্গার যদি এসে 3টা গান গেয়ে 1 লাখ টাকা নিয়ে যেতে পারে, একজন কবি এসে কবিতা পড়ে 50টা কবিতা পড়েও তো সে 1 লাখ টাকা পাবে না, সে 10,000 টাকাও এক পাবে লাখ না। টাকা পাবে না। হ্যাঁ, মানে হ্যাঁ। 1 লাখ তো অনেক দূরে, সে 10,000 টাকাও পাবে না। ইনফ্যাক্ট আপনি দেখেন যে পাবে না। গণমাধ্যমগুলো সাহিত্যের প্রোগ্রাম কতটা হচ্ছে, হচ্ছে না কিন্তু। ওই একমাত্র না। কবি মানে পত্রিকা, প্রিন্টেড পত্রিকার উপরে বা অনলাইন পত্রিকার উপরেই আমরা কিন্তু ভরসা করে আছি এবং তারাও আমাদের প্রতি প্রিন্ট আসলে মিডিয়ার উপরে। নির্ভর করে আছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদের সীমাবদ্ধতাও আছে যে হুম। কারণে তারাও আমাদেরকে সেভাবে মানে আর্থিক মূল্যায়নটা দিতে পারছে না। তাহলে এই যে মূল্যায়ন করতে পারছে না বা করছে না বা হচ্ছে না, এখন গোড়ায় যে ব্যাপারটা হয়তো তার বাজার দর বা বাজারের চলতিটাও হয়তো বেশি নেই। তো এখন এই বাজারে বা সোজা কথায় পাঠক তৈরি বা পাঠককে আগ্রহী করে তোলার জন্য শুধুমাত্র কি এই দায়িত্বে একমাত্র লেখক কবি তিনিই গুছিয়ে নিয়ে আসবেন? নাকি এর জন্য রাষ্ট্রীয় সহযোগিতা বা প্রকাশনা মাধ্যম বা যারা আছেন তাদেরও সহযোগিতা করে আরকি তৈরি করতে হবে? হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রীয় ভূমিকা আছে। রাষ্ট্রীয় ভূমিকা যদি থাকে, তাদের যদি পৃষ্ঠপোষকতা থাকে পত্রিকাগুলোর প্রতি, মানে তাহলেও কিন্তু হুম। পত্রিকাগুলো বা যারা আমাদের লেখা প্রকাশ করছে তারা আমাদেরকে মূল্যায়ন করতে পারবে, আমাদের লেখাকে মূল্যায়ন করতে পারবে এবং আর্থিকভাবেও করতে পারবে। আবার যদি প্রকাশনা শিল্পের কথা বলেন, প্রকাশকদের ব্যাপারটা বলেন, সেটা তো পত্রিকা প্রকাশের তো একটা ব্যাপার আছেই। তারা তো প্রকাশ করছে, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের পুস্তক প্রকাশক যারা আছেন তাদের বিষয়টাও কিন্তু এটার মধ্যে চলে আসে। আমাদের হুম। কয়জন হুম। আছি আমরা আহ, আহ, প্রকাশকদের ইনভেস্টমেন্টে আমরা বই করতে পারছি। প্রথম বইটা আপনাকে হুম। প্রকাশ করতে হবে, বইটা আহ, যখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার লেখা পড়ছে বা আপনার বইটি বিক্রি হুম। হচ্ছে, তখন কিন্তু প্রকাশক বিক্রি এবং কি হচ্ছে। পরিমাণে বিক্রি হচ্ছে সেটির উপরে নির্ভর করে কিন্তু সে স্বেচ্ছাই বলবে। আগ্রহ যেমন দেখাবে। আমাকে হ্যাঁ, স্বেচ্ছায় আগ্রহ বলেছে, দেখাবে। আমাকে হুম। স্বেচ্ছায় বলেছে যে আমরা আপনার বইটা নিজ দায়িত্বে প্রকাশ করতে চাই।
হুম। তো সেই টাকাটা যখন তারা ইনভেস্ট করছে, আমারও কিন্তু একটা দায়িত্ব থেকে যাচ্ছে পাশাপাশি, কিন্তু সেটার হ্যাঁ, জন্য আমাকে কি সেটা করতে হচ্ছে, অবশ্যই। আমার নিজেকে প্রমাণ করতে হচ্ছে। কিন্তু প্রমাণ করার পরেও হুম। কি সবাই আসলে পাণ্ডুলিপির জন্য আহ যে পরিমাণে মূল্যায়িত হওয়ার কথা আর্থিকভাবে, সেটাই হচ্ছে না কিন্তু। আচ্ছা। বইটাও যারা যারা প্রকাশ করছে তারাও কি আসলে সবাই করতে পারছে না। এখন প্রকাশনা শিল্পেরও যে একটা ভূমিকা আছে, প্রকাশক যারা আছেন বা সম্পাদক যারা আছেন তাদেরও ভূমিকা আছে, লেখকদের তো একটা ভূমিকা আছেই, ভালো লেখার, ভালো মানের লেখার, যেটা পাঠক নিতে পারবে এবং সমাজের প্রতি দায় দায়িত্ব থেকেই লিখবে। সারাক্ষণ শুধু প্রেমের কবিতা যে লিখবো আমরা তা তো না। প্রেম তো একটা না, না, জীবনের না। অংশ। কিন্তু এই হ্যাঁ, যে আমাদের সমাজ সংসার, আমাদের যে অন্যায় অসঙ্গতি, আমাদের আরো মানুষ, পারিপার্শ্বিক অনেক বিষয়, হ্যাঁ, যত পারিপার্শ্বিক কিছু যে আছে সমস্ত এবং বিষয় আপনি আছে। যত বেশি এগিয়ে থাকতে পারবেন লেখার ক্ষেত্রে এবং যত বেশি সমকালীন হতে পারবেন ততই আপনার পাঠক তৈরি বেশি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু সম্মিলিত একটা যে প্রচেষ্টা, সেটির মাধ্যমেই কিন্তু হুম। আসলে পাঠক তৈরি হবে। আবার এখানে কিন্তু পাঠকেরও একটা ভূমিকা আছে। পাঠক যদি মনে করে যে না, আমি ফেসবুকে ওপেন করে ফেলতেছি, অনলাইন মাধ্যমে আমি প্রচুর লেখা পাচ্ছি, আমি সেটি করছি, আমি কেন টাকা দিয়ে বই কিনে পড়তে যাব, আমি কেন টাকা দিয়ে পত্রিকা কিনতে যাব? তো হুম। এটাও নয়। আমার একটি বইয়ের যে গুরুত্ব, তাহলে না, সেটা এখানে কিন্তু একটা কথা আছে এখন, তাহলে অনলাইনেও আমরা সেভাবে তৈরি করতে পারি। সেই মাধ্যমগুলো আমরা দেখেছি প্রচলন কম, ইবুক সহ সেক্ষেত্রে অন্যান্য বিভিন্ন প্রচলন মাধ্যম অবশ্যই আছে। করতে হবে। আমরা যেমন বলি যে বইমেলায় দর্শকের থেকে পাঠকের থেকে দর্শক বেশি, তো সেক্ষেত্রে আমরা হুম। অবশ্যই বইমেলায় যদি একটি আহ আহ, মূল্য যেটাই হোক, একটা মূল্য নির্ধারণ করে টিকিটের ব্যবস্থা করি, তাহলেও কিন্তু হুম। প্রকাশকদের কিছু, মানে যারা আয়োজন করছে আয়োজকদের একটি খরচের কিছু অংশ উঠে আসবে। তারপর সেই ক্ষেত্রে প্রকাশকরা আরো বেশি অংশগ্রহণমূলক হবে এবং দর্শক এখন এই টিকিটের ব্যাপারে পাঠকের সংখ্যা দেখেন, বেড়ে যাবে। বাজারে বাজারে এ কথাও আছে টিকিটের ব্যাপারে যে বই তো এমনিই মানুষ কেনে না। মানে বেশি একটা হ্যাঁ, কেনে না। দর্শক বেশি, আপনি বললেন যে পাঠকের চেয়ে দর্শক বেশি। এখন কথা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে এমনিতে কিনছে না। তারপরে টিকিটের ব্যবস্থা করলে মানুষ যদি কমে যায় তো টিকিট ছাড়া মানুষের এই যে ঢলটা আছে তবু তো আসছে মানুষ। তবু তো জানছে মেলা আমি হচ্ছে, বই মেলা, এখানে সেখানে বই একটা আসে। আছে, সেটা এরকম হচ্ছে ধরনের কথাও আছে। আমি সবসময় বিশ্বাস করি, যেহেতু বুদ্ধদেব গুহ আমার খুব ভীষণ ভীষণ প্রিয় একজন কথা সাহিত্যিক, আমি নিজেও কথা শিল্পের লোক। তো সেই ক্ষেত্রে আমি বলি যে ওনার যে এটা আছে, আমি এটা বিশ্বাস করি এবং মানি যে আমার 500 জন পরিচিতের থেকে 5 জন কাছের মানুষ খুব বেশি দরকারি জীবনের জন্য, ভালো থাকার জন্য। সেক্ষেত্রে আপনার আসলে মানুষ প্রয়োজন, দর্শক প্রয়োজন, নাকি পাঠক প্রয়োজন, না যে প্রকৃতই বই কিনবে তাকে আপনার প্রয়োজন, সেটি দেখতে হবে। আর যারা প্রকৃত পাঠক তারা কিন্তু আপনি পত্রিকা কিনে হলেও পড়বে, বই কিনে হলেও পড়বে, হ্যাঁ, পড়বে, হ্যাঁ, হ্যাঁ। মূল্য থাকলেও সে তার প্রয়োজন মতো কিন্তু সেখানে টিকিট হলেও যাবে। আর এই যে অনলাইন যাবে। পত্রিকা যেটি বললেন যে অনলাইন মাধ্যমেও যদি আমি একটি ওই ব্যাপারটা রাখি যে আমাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করে কিছু সম্মানী দিয়েই সে ওটার ভিতরে ঢুকবে এবং পড়বে, সেই পড়তে পারবে, ব্যবস্থাটাও যদি হ্যাঁ, কিংবা পিডিএফ থাকে, ডাউনলোড করতে পারবে। তাহলেও কিন্তু যে প্রকৃতই পাঠক, যার পড়তে ভালো লাগে সে কিন্তু যাবে এবং এর মাধ্যমে আমরা আসলে প্রকৃত যাবে। পাঠকদেরকে বাছাই করতে পারবো। আর ফেসবুকে পড়াও আমরা হুম। আসলে মানে ওই আহা কি দারুণ এইসব না করে যারা প্রকৃত পাঠক তারা যে অভিনন্দন, শুভেচ্ছা, এগুলো তো হয়ই। এগুলোর পাশাপাশি যদি এখন কবি লেখকদেরকে তো ওই যে আপনি বললেন না, প্রমাণ যেমন প্রকাশকের কাছে করতে হয় যে এর বই কত বিক্রি হচ্ছে, পাঠকের হ্যাঁ, কাছেও প্রমাণ করার জন্য কবিকে না চাইতেই ওপেনলি কবিতা দিতে হয় যে আসো আমি লিখছি, দিতেই এরকম হয়। ধরনের হ্যাঁ, লিখি, আমি বুঝছি। তোমরা পড়ো। আপনাকে হুম, হুম। আপনাকে আগে প্রকাশ করতে হচ্ছে, নিজ দায়িত্বে নিজেকে আগে প্রকাশ করতে হচ্ছে। তো আগে যেটা হতো হুম। যে কবিদেরকে চিনে নিত, জেনে নিত লেখার মাধ্যমে। এটা সত্যি কথা যে একটা সময় আমরা যখন লিখতাম তখন পত্রিকায় লিখে ছাপা হতো বা কোনো মাধ্যম থেকে যদি পরিচয় হতো, তখন বলতো ও আচ্ছা আপনি তাহমিনা শিল্পী, ওই পত্রিকায় বা ওইখানে আপনার লেখাটা পড়েছি, ভালো লেগেছিল। এটা পড়েছি, শুনতে হ্যাঁ, যত হ্যাঁ, ভালো ভালো হবে, লেগেছিল। তখন কিন্তু সময় বদলের হুম। সাথে সাথে আমরা আগে পরিচিত হয়ে যাচ্ছি আমাদের লেখার আগে। তো এইটা আমার কাছে মনে হয় যে আগে লেখাটা পরিচিত হোক, লেখার মাধ্যমে আমার লেখার পরিচয় আসুক। মাধ্যমে একজন লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী তার কাজের মাধ্যমে পরিচিত হতে চায়। ব্যক্তি পরিচয় নিয়ে তার এত যে ব্যক্তিগতভাবে সে আমাকে চেনে কিনা, এটা আসলে ব্যাপার না। তো যাক, কথায় কথায় রাত বাড়ছে, সময় বাড়ছে। আমাদের আড্ডা হয়তো অফলাইনে দিলে ঘন্টা, দিন, রাত ব্যাপার না। কিন্তু তারপরেও একটু গোছানো, যেহেতু অনলাইন লাইভের ব্যাপার,
সময়ের দিকে খেয়াল রাখতে হয়। আমরা আপনার কাছে আরেকটু কবিতা শুনে আসি, তারপরে আরো একটু ছোট্ট একটা আলাপ দিয়ে আর একটা কবিতা দিয়ে আমরা আয়োজন শেষ করবো। চলুন, কি কবিতা আচ্ছা, শোনাচ্ছেন এই পর্যায়ে? এখন যে কবিতাটি পড়বো সেটি আমি ওত্তেতে আছে মাতাল জোছনা এই বইটি থেকে হুম। পড়ছি। আসলে চিঠি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। চিঠির যে একটা হুম। আলাদা আবেগ, হৃদয়ের স্পর্শ, আবেদন। সেটি কিন্তু হ্যাঁ, হুম। হ্যাঁ, সেটি কিন্তু আমাদের কাছ থেকে দিনে, দিনে হারিয়ে যাচ্ছে। তো আমি হারিয়ে যাচ্ছে। কবিতাকে চিঠি আকারে প্রকাশের একটা চেষ্টা করি কিছু মাঝে, মাঝেই। সেটি হয়তো আপনি দেখে হুম। থাকবেন কোথাও প্রকাশ হয় বা হ্যাঁ, মাঝে হ্যাঁ, হ্যাঁ। মধ্যে আমি তাৎক্ষণিকভাবে কিছু মনে পড়লো বা কিছু ঘটনা আসলো ওটা আমি চিঠি আকারে লেখার চেষ্টা করি। তো হুম, সেইরকম হুম, আমি বলি চিঠি কাব্য। একটি হুম, দৈব ঘটনা। তো চিঠিতে তো অবশ্যই দুটি চরিত্র থাকে। সেক্ষেত্রে আমার ১ম চরিত্রের নাম যাকে উপলক্ষ করে লেখা তার নাম পিদিম। হুম। লিখছে ঝিঝি। কাল পিদিম, কালবৈশাখীর ধর্ম জানো? প্রবল হাওয়ায় সব এনে জড়ো করে এক বৃত্তে। আবার সব উড়িয়ে নিয়ে যায়, মিলিয়ে দেয় হাওয়ায়। যেমন করে আমাদের দুজনার রাস্তা এক হয়ে গিয়েছিল এক বৈশাখী ঝড়ের বিকেলে। আমি আশ্রয় নিয়েছিলাম তোমার ব্যালকনিতে। তুমি ছিলে জানালার ধারে বসে। তোমার সবুজ রঙের লেখার খাতাটা খোলা পড়েছিল টেবিলের পরে। গোলাপি কলমখানা কামড়ে রেখেছিলে আর মনে। পাছে আমি ভিজে যাই, তুমি আমাকে ডেকে বসালে তোমার ঘরে। আমার কপালের চন্দনের টিপে তোমার দৃষ্টি আটকে যেতেই আলাপি হয়ে ওঠে কলম। আমার লাল পেড়ে সাদা শাড়ির গা থেকে একটা একটা করে কৃষ্ণচূড়া খসে পড়ছিল তোমার লেখার খাতায়। আমাদের পথ আলাদা হয়েছে। এখনো আমাদের মধ্যে ধুয়ে যাওয়া বিকেলের স্মৃতি ভেসে ওঠে। তুমি শুধু এভাবেই থেকে যাও আমার মনে। বাহ! আরো একটা সুন্দর, আপনি যে চিঠি কাব্যের কথা বললেন, দিনে দিনে আসলে এটা চিঠি কাব্যে রূপান্তরিত হয়েছে। কারণ হচ্ছে হ্যাঁ, চিঠির প্রচলন নেই, তো কবিরা সেটাকে ধরে রাখবার জন্য, রোমন্থন করবার জন্য হয়তো আমার নিজেরও এরকম লেখার প্রয়াসের ব্যাপার আছে। আমার বোধহয় শেষ বইটা নিয়ে বাকি ৩ টে বই ১ টা ২ টো করে এরকম আছে। তো এই ব্যাপারটা আমিও অনুভব করি আপনার মতো আরকি। হ্যাঁ, তো আপনিও যাই দারুণ হোক, লিখেন। আমরা 25 এর বইমেলায় আপনার যে বইটি এলো, এটিও তো আমি জি, জি, জি। সংগ্রহ করেছি এবং পড়েছি। বেশ কিছু কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার আচ্ছা, লেখা তো আচ্ছা, আচ্ছা। সবসময় ওটা একটু, হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনি তো ভালো দারুণ লাগে এরকম। আমাকেও বলেন। হ্যাঁ, ভালো লাগলে বা কারো ভালো লাগলে এটাই একজন কবি বা শিল্পীর আমি মনে করি পরম সৌভাগ্য। তো এটা আমার সৌভাগ্য বলেই মনে করি। তো যাক, সে ব্যাপারে আরেকদিন আলাপ করা যাবে। এখন আপনার ব্যাপারে আরেকটু আপনার মতামত শুনে আসি। আরেকটা ব্যাপারে আমি যতদূর জেনেছি আপনার ব্যাপারে, যে আপনি আ উন্নয়ন কর্মী হিসেবে দীর্ঘদিন আ কাজ করেছেন। তো এই যে বা আমাদের দেশে যে পল্লী উন্নয়ন ব্যবস্থা বা এনজিও এরকম একটা ব্যাপার কাজ করে। সেখানে রোহিঙ্গা ইস্যু থাকতে পারে। আ তারপরে কি ওই যে যৌতুক প্রথা বা বিভিন্ন ধরনের যেসব কর্মকাণ্ড করে সামাজিক উন্নয়নের জন্য, হুম, অটিস্টিক হুম। বাচ্চাদের নিয়ে কাজ থাকতে পারে, অসহায় মানুষদের সাহায্য করার। আবার এই সাথে এর সাথে যুক্ত আছে এরা আবার লোনেরও একটা ব্যাপার আছে। সে লোন মাইক্রো নিয়ে কেউ ক্রেডিট। উপকৃত হয়। হ্যাঁ, মাইক্রো ক্রেডিট এর ব্যাপারটাও আছে। আবার আ উপকৃত যতটা না মানুষ হয় তার চেয়ে গ্রাম অঞ্চলে এটাও দেখা যায় হালের গরু বিক্রি করে দিয়েছে, আ ঘর বিক্রি করে তার লোন শোধ করতে হয়েছে। টোটাল ব্যাপারটা আপনার কাছে আমি একটু শোনার জন্য একবারে আরকি জেনে নিলাম। যেহেতু সময়ের সংক্ষেপ আছে। হ্যাঁ, বলুন। আচ্ছা। প্রথমত বলি যে এই যে উন্নয়ন কর্মী হিসেবে আমাকে যেটা পরিচয় করিয়ে দিলেন এটি আমার আ ১ম এবং প্রধান কাজই ছিল। পেশা হিসেবে নিয়েছিলাম আমি এটাকে। তো আ হুম, উন্নয়নের সাথে আমি সম্পৃক্ত হয়েছিলাম আমার ক্লাস 8 এ যখন পড়ি আমি তখন থেকে। তখন আপনি হয়তো জেনে থাকবেন যে এরশাদ আমাদের কিছু নৈশ বিদ্যালয় করেছিল। তো হুম, সেরকম একটি নৈশ বিদ্যালয়ে আমাদের যে আমরা আমাদের বাড়ি মাদারীপুর যে কলেজ রোডে সেই রোডের শেষ মাথায় গিয়ে ওরকম একটি সরকারি জায়গায় একটা স্থাপনায় তৈরি করে রাতে সন্ধ্যার পরে ক্লাস নিত। তো আমি হুম, সাধারণত মানে আমার খুব ভালো লাগতো।
অঙ্ক, কেমিস্ট্রি এবং জিওলজি। হুম। আমি তো বরাবরই আসলে আচ্ছা। বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা জীবনে আমি বিজ্ঞান পড়েছি। এই তিনটি বিষয়ের প্রতি আমার বিশেষ আকর্ষণ ছিল, ভালো লাগা ছিল, ভালো লাগা থেকেই পড়তাম। তো হুম। আমি আমার বাবাকে হঠাৎ করে একদিন বললাম যে, আপু আমি ওই স্কুলে পড়াতে চাই। তখন আমি ক্লাস হুম। 8 এ পড়ি। আমি নিজেই টিউশন নিতে যাই টিচারের বাসায়। তো আমার বাবা আচ্ছা। খুব হাসলেন। মানে হ্যাঁ, অবাক হয়ে হাসলেন এবং ভাবলেন যে এটা মানে আমার আলাদা একটা খেয়াল। আসলে নানান রকম খেয়ালে থাকতাম সারাক্ষণ। এটাও বোধহয় একটা খেয়াল। হুম। তো আমার বলল যে, আহ, তুমি কি পড়াবে ওখানে? তো আমি বললাম আমি অঙ্ক হুম। পড়াবো। ওদেরকে তো আমি অঙ্ক করাতেই পারি। এই ক্লাস 8 এ হুম। যখন পড়ি আর ওরা তো মাত্র শুরু করছে। তো সেই অঙ্কগুলো তো আমি হুম। করাতেই পারি। তো বলছে যে রাত করে পড়াবে, সন্ধ্যায় তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিবে ওখানে। তারপরে তুমি বাসায় ফিরবে কি করে? তা আমি বললাম হুম। তখন আসলে নিজের ভিতরেই ওই যে আবার বলা যায় বাবার এবং পরিবারের যে পরিচিতিটা সেখান থেকে বা আমাদের ভাই নেই আমার মধ্যে একটু বা পরিবারের বড় সন্তান আমি। তো সেক্ষেত্রে একটা হুম। দায়িত্ব তো তৈরি হয়ে গিয়েছিল এবং বলবো যে ওইখান থেকে আমার আলাদা একটা ভাবও তৈরি হয়ে গিয়েছিল যে আহ আমাকেই তো সবাই ভয় পাবে, আমি কেন মানুষকে ভয় পেতে হবে? তো ওই যে ভয় হুম। পেতে এই প্রসঙ্গটা আসলে আমি পরে বড় হয়ে বুঝেছিলাম যে আমি তখন আসলে ভেবে বলেছিলাম, কি ভেবে বলেছিলাম আমি জানি না, কিন্তু ভালো কাজ করতে হুম। গেলে আসলে ভয় পাওয়া যাবে না। সেটা আমি তখন আচ্ছা। পরে উপলব্ধি করছিলাম যে আমি আসলে ওই সময় এটাই বুঝেছিলাম। তো ওখান থেকে আমার যাত্রা শুরু। তার পরবর্তীতে আমার প্রশিকায় চাকরি হলো। আমি ওখানে নন ফর্মাল প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করেছিলাম। আহ আচ্ছা। 4 বছর মতো করেছি। তো 4 বছর ওখানে আমি যে কাজটি করতাম আমার ছিল যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, যেহেতু আমি গুলশান হুম। এলাকায় আমার বেস ছিল। তো গুলশান হুম। এলাকায় তো স্লাম ছিল বেশ কয়েকটা। তো ওই হ্যাঁ। স্লাম এরিয়াতে যারা পিছিয়ে পড়া শিশু, যারা বাড়িতে কাজ করে বা আহ, টোকাই শ্রেণীর বা একেবারেই কোনো কিছু করে না, পড়ার প্রতিও তাদের কোনো হুম। আগ্রহ নেই। তো ওখানে আমাদের 10টি স্কুল স্থাপন করা হলো বিভিন্ন জায়গায়। এই 10টি স্কুল আমি হুম। ভিজিট করতাম, আমাদের টিচাররা থাকতেন, তারা গিয়ে গিয়ে ওখান থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসতেন এবং তাদের প্রতি আগ্রহ তৈরি করতেন। এবং এর পরবর্তীতে যেটা হতো যে আমি বললাম যে যারা বড়রা আছে বয়স্ক শিক্ষা সেটিও চালু করা হলো। হুম। এবং ওই একই এলাকায় হুম। কিন্তু মাইক্রো ক্রেডিটও ছিল। মাইক্রো ক্রেডিটে কাজ আচ্ছা। করার জন্য আলাদা লোক ছিল। হ্যাঁ, তো আমি আসলে মাইক্রো হুম। ক্রেডিটটাতে কাজ করিনি সরাসরি, আসলে ওই অভিজ্ঞতাটা আমার নেই। কিন্তু হুম। মিটিং হতো যখন বা তাদের তখন তো ওদের আলোচনা শুনতাম বা বুঝতাম যে এই ঋণটা দেওয়া হয়েছে হুম। ওটা ফেরত নিতেই হবে। মাইক্রো ক্রেডিট যদি না হুম। থাকে তাহলে অন্যান্য যে প্রোগ্রাম গুলো ছিল, আমি শুধু প্রশিক্ষার কথাই বলি, অন্যান্য যে প্রোগ্রাম গুলো ছিল হুম। গণমাধ্যম, এগ্রিকালচার, হুম। হুম। তারপর হচ্ছে আপনার যে এডুকেশন, ট্রেনিং, হুম। এই হুম। জাতীয় যে অন্যান্য প্রোগ্রাম গুলো ছিল সেগুলো চালাতে হলে কিন্তু একটা ক্রেডিটের প্রয়োজন ছিল বা এতগুলো স্টাফ হ্যাঁ। চালানোরও প্রয়োজন ছিল। সেটার মাধ্যম হিসাবেই কিন্তু আসলে সেটার মানে পিছনের যে কারণ সেটি হচ্ছে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম। তো সেখানে একটা চাপ হুম। থাকে, এটি সত্যি কথা, কিন্তু সেক্ষেত্রে অমানবিক হলে কিন্তু চলবে না। আমরা মানুষের জন্য কাজ করতে যাচ্ছি, সেখানে মানবিকতাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো একজন মানুষ গুরুত্বপূর্ণ। টাকা নিয়েছে, সে একটা মানে নির্দিষ্ট একটা লোনের একটা কিস্তি আছে যেটাকে বলি আমরা, হ্যাঁ, হুম। ও মানে হুম। এনজিওর ভাষাতেই আমি বলছি একটা কিস্তি আছে। সেই কিস্তিটা একটু সহজ করে দিলে তার জন্য তো ভালো হয়, মাঝে মধ্যে কিস্তিটা একটু দেরি হলে সেটাকেও একটু সহজভাবে নিলে ভালো হয়। তো এটা মানবিকতা না। আর পেশা হিসাবে ছেড়ে দেওয়ার পরে আমি এখনো কিন্তু আসলে হুম। ওই এটাকে ধরে রেখেছি অন্য মাধ্যমে। সেটি হচ্ছে যে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামে একটি এনজিও আছে, মোহাম্মদপুরে অফিস। আমি ওটার গভর্নিং হুম। বডিতে হুম। আছি। তারাও আমাকে সেখানে আচ্ছা। ডেকেই নিয়েছে। নেয়ার পরে আমি আচ্ছা। ওখানে যে কাজগুলো হয় সেটা বলি। আহ আমাদের হুম। যে পথশিশু আছে, যারা পার্কে ফুল বিক্রি করে, বাদাম বিক্রি করে, যাদের কারো বাবা আছে, মা নেই, কারো মা আছে বাবা নেই, কারো আবার কেউই নেই, এরকম বাচ্চাদেরকে নিয়ে হুম। দুটো শেল্টার করা হয়েছে, একটি ছেলেদের জন্য আর একটা মেয়ে শিশুদের জন্য। ওদেরকে বিভিন্ন ধরনের পড়াশোনা করা হয়, ওরা ওখানেই থাকে, 24 ঘন্টা ওরা ওখানেই থাকে, যেহেতু ওদের অন্য জায়গায় আশ্রয় নেই, ওটা একটা আশ্রয় কেন্দ্র। তো ওখানেই থাকে, ওখান থেকেই ওরা নানান রকম হাতের কাজের প্রশিক্ষণ পায়, পিঠা বানায়, গয়না বানায়, ছবি আঁকে, এবং ওগুলো যখন বিক্রি করা হয় ওখান থেকে যে টাকাটা পাওয়া হয় সেটা আবার ওদেরকেই দিয়ে দেওয়া হয়। পাশাপাশি ওদেরকে যে আমাদের মূল ধারার যে স্কুল, পাবলিক স্কুল বলেন বা ইয়ে আছে, সেখানেও কিন্তু ভর্তি করে দেওয়া হয়, সেখানেও তারা পড়াশোনা করে।
একটা ছেলে তো পলিটেকনিক্যাল ইয়াতে পড়েছে, আমাদের যে তেজগাঁওতে যে সরকারি পলিটেকনিক্যাল কলেজটা আছে সেখান থেকেও সে হুম হুম হুম। পড়াশোনা করে ভালো করেছে। মানে ওদেরকে শুরু থেকে ওদেরকে এস্টাবলিশ করে দেওয়া পর্যন্ত হচ্ছে একটা কাজ। আরেকটা হচ্ছে আপনার রোহিঙ্গাদের প্রতি কাজ করে, রোহিঙ্গাদের নানান রকম স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে থাকে। তারপরে যে বাঁধ এলাকায় যে আছে বাঁধ নির্মাণ করে দেওয়া হয়, টিউবওয়েল তৈরি করে দেওয়া হয়, বা ঘর তৈরি করে দেওয়া হয়। ইনফ্যাক্ট স্যানিটারি যে বিষয়গুলো আছে সেগুলোতেও হুম সহযোগিতা হুম করা হুম। হয়। পুরো বিষয় এখানে আবার মাইক্রো ক্রেডিটটা নাই এখানটাতে, এই এনজিওটাতে আচ্ছা যে আচ্ছা। লোন দিয়ে আবার কালেক্ট করবে এটা না, এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে ফান্ডের উপরে। সে কারণে আমরা আসলে বিশদভাবে করতে পারছি না, কারণ ফান্ড যখন বেশি হয় তখন আমরা বেশি পাই, যখন ফান্ড কম হয় তখন কম কাজ হয়। কম, হ্যাঁ। ফর্মটা কিভাবে বাড়ানো যায় সেটার জন্য আমাদের একটা টিম আছে যারা মানে বিদেশি দের সাথে কথা বলে, যোগাযোগ রাখে যোগাযোগ সবসময়। করেন। হ্যাঁ, এইটার পাশাপাশি আমরা বিভিন্ন ভাবে প্রচারেরও ব্যবস্থা করি। এই যে স্টেম ইয়ার্ডে বিভিন্ন টক শো হয়, সরাসরি বিভিন্ন জায়গায় হুম টক শো সেমিনারের আয়োজন করি, তখন সরকারি হুম। পৃষ্ঠপোষকতাও যেন আমরা পাই সেভাবেও চেষ্টা করা হয়। তো উন্নয়নের কাজে আসলে আমি জড়িত হয়েছিলাম বা এখনো আছি একটা কাজ থেকেই, সেটা হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষগুলোকেও তো এগিয়ে আনতে হবে, না হলে সার্বিক উন্নয়নটা তো হবে না দেশের। তো এর হ্যাঁ মাধ্যমে হ্যাঁ, না সেটা তো অবশ্যই। খুব সামান্যতম বলেন, একটু হলেও তো অবদান রাখতে পারছি মানুষের জন্য। হ্যাঁ, না এই চেষ্টা তো থাকতেই হবে। একটা হ্যাঁ, জনগোষ্ঠী সবাই মিলে যখন সবাই সবার পাশে দাঁড়াবে, তখনই না একটা গোষ্ঠী সামনের দিকে এগোবে। তো যাক, মোটামুটি হ্যাঁ, আমি কারো এই কেউ অর্থ ব্যাপারটা দিয়ে বুঝলাম। পাশে থাকবে, কেউ বুদ্ধি দিয়ে থাকবে, কেউ কেউ সরাসরি কাজ থাকবে। করে থাকবে, কিন্তু সবাইকে আসলে হ্যাঁ, হ্যাঁ। সমাজের তো উন্নয়নে কাজ করতে হবে যার যার জায়গা থেকে। আ হ্যাঁ, হ্যাঁ। তো শ্রোতা দর্শক মণ্ডলী যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২১, সকলকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা। আজকে অতিথি হিসেবে ছিল আ তাহমিনা, আ আ শিল্পী তাহমিদা। আমরা যেটা হচ্ছে, আমরা ৫৮ মিনিট, আমরা ১ ঘন্টা ভেবেছিলাম করব। আসলে সময় যে কখন কিভাবে চলে যায়, আ তো সেটা আমরা টের পাই না। তো আমরা যেহেতু একদম শেষের দিকে শিল্পী, আপনার কাছে একটু শুনতে চাই যে নতুন কোনো কি কাজ পাচ্ছে আপনার পাঠকরা? আ কোনো লেখালেখি বা বই আসছে কিনা? কোনো এক্সপেরিমেন্টাল কাজ করছেন কিনা? একটু জেনে নিই। আহ মূলত আমি তো লিখি এবং সব ধরনের হুম। লেখাই লিখি। সেটা হচ্ছে কবিতা, গল্প, উপন্যাস সবটাই। তো প্রথম উপন্যাসটা আমি আসলে এই আগামী বইমেলায় আনতে চাচ্ছি। সেটি যদি আমি সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারি তবেই। না হয়তো আসলে আমি কবিতার আহ, চাহিদা বেশি, পাঠক বেশি, কিন্তু আচ্ছা। ওই যে বাণিজ্যিক দিক যদি বিবেচনা করি সেক্ষেত্রে প্রকাশকও বলবে যে আপা, যে কারণে আমার গল্প বেশি লেখা হয়েছে, গল্পের বই প্রকাশ হয়েছে বেশি, বা হুম, পত্রপত্রিকাও গল্পটাই বেশি চায়। কারণ কবির সংখ্যা তো আসলেও বেশি। বুঝেছি। এটি সত্যি কথা, হ্যাঁ, ভালো হ্যাঁ। কাজ, না, না। ভালো লাগার না, জায়গা, জীবন হ্যাঁ, হ্যাঁ। সহজ তো জীবনানন্দ সেক্ষেত্রে বোধহয় আমাদের যদি সেপ্টেম্বরের জীবনা মধ্যে আমি উপন্যাসটা শেষ করতে পারি তাহলেই উপন্যাস পাবে। আর না হয়তো আবারও হুম, পাঠকের চাহিদা অনুযায়ী, প্রকাশকের ডিমান্ড অনুযায়ী আবারও একটি নতুন গল্পের বই আনার চেষ্টা করব। আর শিশুদের জন্য তো আমি বরাবর লিখেই যাচ্ছি, কারণ হুম, শিশুদেরকে হুম। বর্তমান সময়ের উপযোগী লেখা আমি দেওয়ার চেষ্টা করছি আসলে, কারণ আমাদের বাহ! না, এই রূপকথা গল্প। ব্যাপারটা শিশুদের, আপনি যে শিশুদের মাথায় রেখে কাজগুলো করছেন, আসলে শিশুদের কাজ করা অনেকে অনেকভাবে মনে করে এটা অনেক টাফ। শিশুদের নিয়ে হ্যাঁ, শিল্প সাহিত্য চর্চা করা, শিশুদের মন বুঝে কে কোনটা তাকে টানবে, কোন ছোট্ট একটা গল্প ট্রিকের মাধ্যমে তাকে এটা আমি শেখাবো, তার মাথায় কতটুকু ধরবে, এটা কিন্তু খুবই একটা কষ্টের কাজ। আমি যারা শিশু হ্যাঁ, সাহিত্য নিয়ে অনেক আরেকটা কাজ সিনিয়র আমি যারা করতে আছেন চাচ্ছি, কাজ সেটা করে। হচ্ছে কবিতাকে হুম, ভিজুয়াল করতে চাচ্ছি। কবিতা বাহ! পাশাপাশি মানে ভিডিওটা এভাবেও একটা কাজ করতে চাচ্ছি, জানি না কতটা পারবো। সবার দোয়া যদি সাথে থাকে। সময় স্বল্পতা তো খুব আহ, অনুভব করি, কারণ সংসার করি। না, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, সমস্ত কিছু সংসারের মানে বলে একটা না যে বিরাট সময় দুইটা নিয়ে নেয়। চুলাই থেকে আরেকটা চণ্ডীপাঠ বড় সময় সবটাই আপনার করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আহ, চণ্ডীপাঠ সবটাই। এগুলো একটা হচ্ছে আমি আসলে কর্মজীবনে একটা ধরাবাঁধা। সময় পাই আমি। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা সেকেন্ড কবিতার থেকে আলাদা থাকতে চাই না, লেখার থেকে আলাদা থাকতে চাই না। যাওয়ার আগে ছোট একটা মানে উদাহরণ দিয়ে যাই যে আমি কবিতা বা লেখার সাথে, সাহিত্যের সাথে কতটা আত্মিক ভাবে জড়িত সেটার একটা উদাহরণ দিই। সম্প্রতি একটি গল্প চেয়েছে, মানে অনেক গল্পই চাচ্ছে, আমি মাথায় রাখি যে কোন কোন জায়গায় দিতে হবে। তো আমি চলতে হুম, চলতে লিখি, এটাও আমার একটা অভ্যাস। আমি
হচ্ছে সেদিন সিরিয়ালে বসে আছি, আমার রিসেন্ট পায়ের একটা ছোট প্রবলেম হয়েছিল, এটার জন্য আমার একটা মানে আমাদের পিজি হাসপাতালে গিয়ে ফিজিওথেরাপি দিতে হচ্ছে। তো আমি হুম, স্লিপ কেটে বসে আছি, ওখানে আমার সেদিন 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেল। তা আমি এই 1.5 থেকে 2 ঘন্টায় আমি একটা ছোট গল্প লিখে ফেললাম। তো আমি আচ্ছা, কখনো সময়কে নষ্ট হতে দিতে চাই না। এইভাবে আমি বাহ! আত্মিকভাবে বাহ! আসলে সাহিত্যের সাথে জড়িত থাকি বা থাকতে চাই। শুনুন সেদিন একজন কবি এসেছিলেন পশ্চিমবঙ্গের। তো উনার কথা উনি বললেন যে আসলে উনি পেশার জন্যই আরকি কবিতায় সময় দেয়। কিন্তু সে কবিতার ভেতরেই থাকে। পেশাটা সে করে জীবিকার জন্য। কিন্তু ওটা প্রধান অপশন না। তো তখন আমি তাকে বললাম যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দাঁত ব্রাশ করার ফাঁকে কবিতা লিখি না। আমি কবিতা লেখার ফাঁকে দাঁত ব্রাশ করি। মানে বোঝাতে এটা চাইলাম যে আমার কর্মজীবন, ব্যক্তিজীবন, সংসার জীবন যা আছে এগুলো কবিতার ফাঁকে, ফাঁকে করি। আমি কবিতা মানে এসবের ফাঁকে কবিতা লিখি না। তো ওই যে একটা হ্যাঁ, আপাদমস্তক শিল্পী বা কবি যে সবসময় লালন করে। তো আপনি ওটা লালন করেন বিধায় আপনি গিয়েছেন অসুস্থতায় চিকিৎসা নিতে। তো আপনি সিরিয়ালে বসে আছেন, আপনি কিন্তু কবিতা মানে ওখানে চিকিৎসাটা মুখ্য বিষয় না। ওখানে কবিতায় আপনি ঢুকে গেছেন। তার মানে আপনার যাপনটা একদম সেরকম। একদম। এটা শুনলে আসলেই ভালো লাগে। তো যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি ছোট করে একটা কবিতা আমাদেরকে শুনিয়ে ফেলুন। তারপরে আমরা আমাদের আয়োজন আজকের মতো শেষ করব। আমরা বিদায় শুভেচ্ছা বিনিময় করি, শেষ করি। ওকে, আরেকটা শেষ কবিতা পড়ছি। কোনটি পড়া যায়? আমার একটি নারী বিষয়ক কবিতা পড়ি, কারণ যেহেতু নারী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লেখক হিসাবে আমি আচ্ছা অবশ্যই একজন লেখক হিসাবে আমি নারী সময় নই। এই ব্যাপারেও কিন্তু আপনার সাথে কথা অনেকেই বলার বলে আমার আমার কেন ইচ্ছা প্রেমের ছিল। কবিতা কম, হ্যাঁ? অনেকেই বলে আমার কেন প্রেমের হুম। কবিতা কম, নারীর কবিতা কম। না, সেটা নয়, আছে সবকিছুই। তবে লেখক হিসাবে আমি দায়বদ্ধতার জায়গা থেকে বেশি লিখি বলেই হয়তো প্রেম এবং আহ, মানে প্রেম তো ওটাও তো একটা প্রেম, সবকিছুই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যে হ্যাঁ, রোমান্টিক হ্যাঁ, হ্যাঁ। সেটা একটু কম থাকে। আবার অনেকে বলে যে আমার লিখায় কেন নারী, এটা বোঝা যায় না। তো লিখায় কেন বুঝে যেতে আচ্ছা, হবে না, তো আমি ঠিক বুঝি না। আবার লিখা বোঝা গেলেও কোনো হ্যাঁ, অসুবিধা নাই, নারী তো অসুবিধা কি, আমি লিখছি, সেই জায়গা থেকে আমার নারী হুম, তো যদি প্রকাশ পায়। তো আমি যাওয়ার আগে ওরকম একটি কবিতা পড়ছি, নারী ও প্রবাল বিদ্যা, কবিতার বাহ! শিরোনাম। চলুন। হ্যাঁ, চলুন। তৃপ্ত ভোজনের পর সুখদ স্বপ্নে ঢেকুর তুলে বোকার হদ্দ যুবক, সাগর শয়ানে মানবী স্বপ্ন পুড়ে ছারখার, হেসে ঘাটে ভাত রাধে চা বানায়, পুরোনো কাপড়ে ঝাড়পোছ করে ঘর ও মন। এভাবে কত যুগ, কত কাল, তারপর বয়স গড়িয়ে যায়। দাওয়ায় বসে চন্দনের চিরুনিতে আঁচড়ায় ধবল চুল, দুহাতের আঙুল মাথায় আদরে বেলে কাটে, দু একটা কালো চুল যদি বের পড়ে, বহুদিনের লুকিয়ে রাখা ইচ্ছের ঝুড়িতে সংগোপনে সিন্দুক থেকে বের করে হাত বোলায়। যদি ফিরে পাওয়া যেত সেই সব সন্ধে, সকাল, রাত, ইচ্ছেরা তবে পাখা মেলে প্রজাপতি হতো। ঘুমন্ত মন জেগে ওঠে প্রবল বাতাসে, সৈকতে আছড়ে পড়ে ঢেউয়ের পরে ঢেউ। সময় হলো তার ডুবে মরবার। প্রবালের রং যত বাদামি, ততই বাড়ে তার মূল্যমান। যৌবনে অহংকারী নারী কদর করে সর্বজন, বার্ধক্যে ঝরা পাতায় লেখা হয় তার জীবনের গান। মূলত নারীর জীবনের প্রতি নারীকে একটা ভালোবাসা তৈরি করে দেওয়ার প্রচেষ্টা, হ্যাঁ, এবং হ্যাঁ। নারীর না যত্ন ভালো যে লাগলো। করে সেটার একটা হুম। প্রচেষ্টা করেছি। আহ, আচ্ছা, আচ্ছা। না ভালো অন্যের লাগলো। আমরা জীবন, আ কিন্তু আমার জন্য হুম। আমার জীবন, সেটি যেন বুঝতে পারে সবাই, সেটা হ্যাঁ, নারী কি পুরুষ কি সবার। হ্যাঁ, সবার। তো যাই হোক, তো শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকেই দেখছিলেন দৈনিক আড্ডাবাজি ২১, আজকে অতিথি হিসেবে ছিলেন একজন কবি, একজন গণমাধ্যম কর্মী, আ তাহমিনা শিল্পী। তার সাথে অনেক, অনেক কথা হলো। অনেক যান্ত্রিক গোলযোগ আমরা পোহালাম। তো যেসব ভুল ত্রুটি আছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা এড়িয়ে যাবেন। ভালো দিকগুলো অবশ্যই নেবেন। তার সাথে অনেক গল্প হলো, কবিতা শুনলাম। তিনি উপন্যাসের মানুষ, গল্পের মানুষ। অন্যান্য অনেক ধরনের লেখালেখি করছেন, কিন্তু এগুলো তো আসলে পাঠ করে শোনানো যায় না। আমরা আলাপটাই করি। ফাঁকে, ফাঁকে একটু আপনাদের আনন্দের জন্য
ছোট, ছোট করে ওই যে বললেন যে জনপ্রিয় কবিতার মানুষের কাছে চাহিদা বেশি। তো সেটাই যাতে আপনাদের আগ্রহ বাড়ে এবং শুনতে পারেন, বুঝতে পারেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আ আ চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। শিল্পী আজকে আ শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করছি। শুরুতেই যেটি বলছিলাম সেটি আবারও বলছি। শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে, যারা এখন দেখছেন বা দেখবেন, এর পরবর্তীতেও যারা দেখবেন, সবাইকে সবাইকে অনেক শুভেচ্ছা। এবং সবার প্রতি আমার একটি কথা, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের সাথে থাকুন, বাংলাকে ভালোবাসুন, কবিকে মূল্যায়ন করুন, তাদের লেখাকে মূল্যায়ন করুন, এবং বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা ভাষাকে পরিচিত করুন। আমি বাংলাকে সারা বিশ্বময় দেখতে চাই, এবং সেটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং পাঠকের ভালোবাসায়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা সাহিত্যের সাথেই থাকবেন। আ অনেক ধন্যবাদ। তো মোটামুটি আমাদের আয়োজন যেহেতু একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, শ্রোতা দর্শক মণ্ডলী আমি আর বেশি সময় নেব না। যেহেতু আয়োজন একদম শেষের পথে, দৈনিক আড্ডাবাজি মোটামুটি সবসময় আমি এটা চেষ্টা করি একজন শিল্পী সুধীজন যারা সুন্দর এবং সুস্থ শিল্প সাহিত্য কিংবা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদেরকে আরকি জোগাড় করে একটু গল্প করার। তার মাধ্যমে ৫ জন মানুষও যদি শুনে আ আগ্রহ প্রকাশ করে এবং বুঝতে পারে এবং তাদের একটা উপকার হয়, একটু আনন্দিত হয়। এটাই এই আড্ডাবাজির মূল আ আ জায়গা বা মূল আ আ এটা তৈরির কারণ। তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। পরবর্তী কোনো এপিসোডে বা পর্বে নতুন কোনো অতিথি বা শিল্পী নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং সত্যের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।